আজ ২রা আগস্ট রবিবার। আজকের বাছাই করা ৪০টি তাজা ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে নজর রাখবো আজকের হেডলাইন্স। নাগরিকত্ব কার্ডে নয় দিতেই সিএএ ৩০০ মতুয়াকে সার্টিফিকেট দিয়ে তৃণমূলকে দোষলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জমানায় নবান্ন থেকে পাস বিল্ডিং প্ল্যান, দুর্গাপুরে বেআইনি বহুতল গড়িয়ে দেওয়ার নির্দেশ। বিজেপি কর্মীদের ক্ষেত্রেও গুন্ডা দমন আইন প্রযোজ্য, দুর্নীতি তোলাবাজি ইস্যুতে সতর্ক বার্তা বিধায়কের। ২৫ দিনের মধ্যে খালি করতে হবে এসপ্ল্যানেড, ৫০০-র বেশি ব্যবসায়ীকে নোটিশ। রাতের আধারে এনকাউন্টার তদন্তে সেই পুলিশই, বারুইপুর কাণ্ডে পক্ষপাতিত্বের অভিযোগে আদালতে মামলা। এদের রান্নায় পাত পেরে খেত পড়ুয়ারা, এবার দায়িত্বে ইসকন, কি হবে রাঁধুনিদের জানালেন শুভেন্দু। পাচারের অভিযোগের জেরে রক্তদান শিবিরে না ১১টি ব্লাড ব্যাংকের কাজে রাশ টানল রাজ্য। ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না, সেলফ এনুমারেশন করে আদমশুমারির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কলকাতায় এবার আরও রাত পর্যন্ত মিলবে বাস, আজ থেকেই চালু পরিষেবা, জেনে নিন রুট। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর, রবীন্দ্র সদনে তসলিমাকে স্বাগত শুভেন্দুর। স্বর্ণাক্ষরে স্মরণ করবে ইতিহাস, সুপার স্পাই অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের। প্রথম ক্যান্সার টিকার সফল প্রয়োগ রাশিয়ায়, আশার আলো দেখছে গোটা বিশ্ব। নেপালি পালানো ছক বানশাল, দার্জিলিং থেকে গ্রেপ্তার টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিম। দক্ষিণে বৃষ্টি কমলেও ৬ জেলায় জারি সতর্কতা, উত্তরবঙ্গ জুড়ে চলবে দুর্যোগ, কলকাতায় কবে কি পূর্বাভাস। রাশিয়া থেকে তেল কিনলে ১০০% শুল্ক, আমেরিকায় বিল পাস হয়ে গেলে কি করবে ভারত, মুখ খুলল বিদেশ মন্ত্রক। হোটেল রেস্তোরাঁ মালিকদের স্বস্তির দিকে, বাণিজ্যিক গ্যাসের দাম কমল ২০৯ টাকা, তবে গৃহস্থের জন্য দাম অপরিবর্তিত। পুলিশের উর্দি জোগাড় করে নাশকতার চক, যন্তর মন্তরে বিক্ষোভ, হামিম ও অর্পিতার গ্রেফতারিতে মিলল নয়া তথ্য। অ্যাকাউন্টে রাতারাতি ১০০ কোটি টাকা, কুলতলির দিনমজুরের স্ত্রীর মাথায় হাত, দাবি গুরুত্ব দিচ্ছে না ব্যাংক। টুলুকাণ্ডের প্রেক্ষিতে বীরভূমে ৮টি পাথর খাদান বন্ধের নোটিশ প্রশাসনের, হানা মোহাম্মদবাজার থেকে রামপুরহাট। সাতক্ষীরায় আত্মীয়র বাড়ি বেড়াতে বেরিয়ে পাচারকারীদের খপ্পরে ঢাকার মেয়ে উদ্ধার পশ্চিমবঙ্গের গ্রামে। তৃণমূল করেছিস বলেই মার পদত্যাগী কাউন্সিলরকে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার নবদ্বীপের ঝন্টুলাল, ভর্তি হাসপাতালে। ১৩ বছর কাটান পাকিস্তানি, এখন নাগরিক বলে মানছে না ভারত, মিলছে না আবেদনের নথি, পৌরার হেনস্থায় ক্ষুব্ধ কোর্ট। রেশন কি আর মিলবে না, জনতার টেনশনের মাঝে গণবন্টন নিয়ে মুখ খুললেন খাদ্যমন্ত্রী। মিড ডে মিলের নতুন ভাবনা সরকারের, পাতে নয় পড়ুয়াদের হাতে দেওয়া হবে ডিম। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে বিধাননগরে অবসরপ্রাপ্ত বিজ্ঞানী, খোয়ালেন কোটি টাকা ধৃত ৩। ১০ তারিখের মধ্যে টাকা না দিলে অপসারণ, হুমায়ুনকে নিয়ে বড় কথা শোনালো সাদা কালো ব্রিগেড। পিঙ্ক কার্ড তৈরির জন্য কি কি লাগবে, কোথা থেকে আবেদন করবেন। মোদির দ্বারে শতাব্দী সাহস সঙ্গে বৈঠক, জোনের কি কথা হলো। এটাই প্রথম ও শেষ ভুল, প্রধানমন্ত্রীকে গালিগালাজ, প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুবতী। মর্মান্তিক ঘটনা, বারবার স্কুটি থেকে ছিটকে পড়ে ২ সন্তানের মৃত্যু বিটি রোডে। পাহেলগাঁওয়ের ধাঁচেই ফের জঙ্গি হামলা, নাম জেনে গলিতে ঝাঁঝরা করল পরিযায়ী শ্রমিকদের, মৃত ১। খাবার নষ্ট করলেন, বিবাহবার্ষিকীর নিমন্ত্রণ রক্ষা না করায় জরিমানা করে চুচুড়া জুড়ে পোস্টার সাঁটলেন পুরকর্মী। অসমের বন্যায় বাড়ল মৃতের সংখ্যা, ঘর ছাড়া এখনো অনেকে, জল নামলেও আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা। এবার আসছে বিস্তারিত খবরে, তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমনই খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুলিশের উর্দি পরে নাশকতার ছক, যন্তর মন্তরে বিক্ষোভে বড় হামলার পরিকল্পনা, হামিম অর্পিতা গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো এসটিএফ। শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, জঙ্গিদের নিশানায় ছিলেন একাধিক পুলিশ আধিকারিক এবং রাজনীতিকও। এসটিএফ এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। বর্ধমান থেকে গ্রেফতার হওয়া হামিম মণ্ডল এবং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধৃত তার বান্ধবী অর্পিতা সরকারের জেরায় তদন্তে মিলেছে একের পর এক গুরুত্বপূর্ণ সূত্র।
এসটিএফ এর আইজি গৌরব শর্মা জানিয়েছেন, দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা তৈরি হয়েছিল। সেই পরিকল্পনায় অংশ হিসাবে পুলিশের উর্দি জোগাড়ের ছক কষা হয়। যদিও হামিম যন্তর মন্তরে গিয়েছিলেন কিনা কিংবা পুলিশের উর্দি সংগ্রহ করতে পেরেছিলেন কিনা তা এখনও তদন্তাধীন। তদন্তকারীদের দাবি, উত্তর হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে হানি ট্র্যাপে ফেলে অপহরণ এবং মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে তদন্ত থেকেই এই জঙ্গি চক্রের হদিশ মেলে। সমাজ মাধ্যমে অর্পিতা সরকারের একটি হ্যান্ডেলকে কেন্দ্র করে তদন্ত এগোতে গিয়ে হামিমের খোঁজ পায় এসটিএফ। তদন্তে জানা গিয়েছে, গত 4 বছর ধরে হামিম ও অর্পিতার যোগাযোগ ছিল। প্রথমে ইনস্টাগ্রামে পরিচয়, পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তদন্তকারীদের দাবি, গত কয়েক মাসে অর্পিতার মাধ্যমে বিভিন্নভাবে জাল বিস্তারের চেষ্টা করছিল হামিম। এছাড়াও হামিমকে জেরা করে রানা, উজিহুর, আবিদ, জাট 333 ও হামাদ নামে একাধিক সন্দেহভাজন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সন্ধান মিলেছে। তদন্তকারীদের দাবি, এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে এই হ্যান্ডেলগুলি হামিমের সঙ্গে যোগাযোগ রাখত এবং মৌলবাদী প্রচারের পাশাপাশি তরুণদের টার্গেট করার চেষ্টা চলছিল। এই ঘটনার তদন্ত এখনও চলছে। এসটিএফ এর দাবি, আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। হোটেল রেস্তোরাঁ মালিকদের স্বস্তি দিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমল 209 টাকা, তবে গৃহস্থের জন্য দাম অপরিবর্তিত। বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতায় নয়া নির্ধারিত দামে বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাবে আগস্ট মাসে প্রথম দিন থেকেই। হোটেল রেস্তোরাঁ মালিকদের স্বস্তি, শুক্রবার রাতে অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাসের দাম। 19 কেজি সিলিন্ডারের দাম ছিল 2872 টাকা 50 পয়সা। এবার থেকে সিলিন্ডার প্রতি 209 টাকা কমে সেই দাম হচ্ছে 2663 টাকা 50 পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও একই থাকছে গৃহস্থের জন্য সিলিন্ডারের দাম। 14.2 কেজি সিলিন্ডারের দাম 968 টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতায় নয়া নির্ধারিত দামে বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাবে আগস্ট মাসের প্রথম দিন থেকেই। রাম মন্দিরে প্রণামী চুরির প্রতিবাদে সাধু বেশ এবার বিপাকী সাংসদ পাপ্পু যাদব। থানায় দায়ের অভিযোগ। বিহারি সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে দিল্লির জাহাঙ্গীরপুরী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, সাধু সন্তদের অবমাননা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি। শুক্রবার সংসদ ভবন চত্বরে তার অভিনব প্রতিবাদের জেরেই এই বিতর্কের সূত্রপাত। রাম মন্দিরে প্রণামী চুরির অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে পাপ্পু যাদব গেরুয়া পোশাক পরে সংসদ ভবনের মকর দাঁড়ির সামনে হাতে একটি দান বাক্স নিয়ে বসেন। বিরোধী জোটের কয়েকজন সংসদ ভক্তের ভূমিকায় সেই দান বাক্সে টাকা দেন, আর প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে পাপ্পু যাদব সেই টাকা বাক্স থেকে বের করে নিজের পকেটে রাখতে দেখা যায়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও সেখানে উপস্থিত হয়ে এই প্রতিবাদ দেখেন। এরপরই সূর্য মৈথিল নামে এক ব্যক্তি জাহাঙ্গীরপুরী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, এই প্রতিবাদের সময় অযোধ্যার রামলালার ছবি মাটিতে পাপ্পু যাদবের পায়ের কাছে রাখা হয়েছিল। পাশাপাশি গেরুয়া বসন পরে মন্দিরে অনুদান চুরির এই প্রতীকী অভিনয় সাধু সন্তদের অবমাননা এবং সনাতন ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনে পূর্ণিয়া কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন পাপ্পু যাদব। পরে তিনি কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নেন। তাঁর স্ত্রী রঞ্জিতা রঞ্জন প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং বিহার প্রদেশ কংগ্রেসের নেত্রী। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ কি হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। পেহেলগাঁওয়ের ঘটনার পুনরাবৃত্তি, নাম জেনে গুলিয়ে কুলগামে জঙ্গি হামলায় নিহত এক পরিযায়ী শ্রমিক। জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কুলগামে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এক পরিযায়ী শ্রমিককে। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। হামলার ধরন নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। পুলিশ সূত্রে দাবি, হামলার আগে জঙ্গিরা শ্রমিকদের নাম জানতে চায় এবং হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পরই গুলি চালায়। যদিও এই দাবি এখনও তদন্তাধীন। শুক্রবার বিকেলে কুলগামের ঘটনাস্থলে একাধিক পরিযায়ী শ্রমিক একসঙ্গে ছিলেন। একযোগে সেই সময় সশস্ত্র জঙ্গিরা সেখানে এসে 2 শ্রমিককে আলাদা করে লক্ষ্যবস্তু বানায়। নিহত শ্রমিক দীপক ছত্তিশগড়ের বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ ভূপেন্দরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহ, হামলায় একজন স্থানীয় এবং একজন বিদেশি জঙ্গি জড়িত থাকতে পারে। তদন্তকারীদের নজরে এসেছে মোহাম্মদ লতিফ নামে এক সন্দেহভাজন জঙ্গির নাম, যিনি গত বছর লস্করি তৈবায় যোগ দিয়েছেন বলে পুলিশের দাবি। হামলার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান। গত 10 দিনের মধ্যে এটি জম্মু কাশ্মীরের দ্বিতীয় জঙ্গি হামলা। এর আগে অনন্তনাগে জড়িতদের গুলিতে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। এখনও পর্যন্ত হামলাকারীরা পলাতক। তাদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে অবসরপ্রাপ্ত বিজ্ঞানী 1,04,00,000 টাকা প্রতারণা, গ্রেফতার 3। আবারও ডিজিটাল অ্যারেস্টের নামে বড়সড় সাইবার প্রতারণার ঘটনা। বিধাননগরে এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর কাছ থেকে 1,04,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে 6 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরই 15 জানুয়ারি এই বিজ্ঞানীর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে বেঙ্গালুরু পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে বলা হয়, মানব পাচার সংক্রান্ত একটি মামলায় তার আধার, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। এরপর অভিযুক্তরা একটি অ্যাপের মাধ্যমে টানা কয়েকদিন তার সঙ্গে যোগাযোগ রাখে। তাঁকে জানানো হয় তার প্যান কার্ড ও মোবাইল নম্বরের সঙ্গে অসঙ্গতি রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি তদন্তে সহযোগিতা না করলে আপনি আইনি জটিলতায় পড়তে হবে বলে ভয় দেখানো হয়। এরপর আরেক ব্যক্তি নিজেকে সুপ্রিম কোর্টের এক আইপিএস আধিকারিক পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট মামলা নম্বর উল্লেখ করে যোগাযোগ করেন। প্রতারকদের কথায় বিশ্বাস করে ওই বিজ্ঞানী নিজের পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর সহ একাধিক ব্যক্তিগত নথি তুলে দেন। এরপর আয়কর বিভাগ ও ইডির যাচাইয়ের নাম করে তাকে আরটিজিএস এর মাধ্যমে 1,02,00,000 টাকা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হয়। পরে টাকা ফেরত চাইলে প্রতারকরা আরও অর্থ দাবি করে। তখনই বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেহালা থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং প্রতারিত টাকা কোথায় গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গ্যাসের ভর্তুকি দেখতে গিয়ে চোখ কপালে, আচমকায় ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা, আতঙ্কে কুলতলির কাশ্মীরা শেখ। দক্ষিণ 24 পরগনার কুলতলির এক সাধারণ গৃহবধূ কাশ্মীরা শেখ। স্বামী কলকাতায় ব্যাগ তৈরির কাজ করেন আর তিনি বাড়িতে জরির কাজ করেন। কিন্তু গ্যাসের ভর্তুকির টাকা দেখতে গিয়ে আচমকায় নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা ব্যালেন্স দেখে হতবাক হয়ে যান তিনি। ঘটনাটি কুলতলি কীর্তনখোলা গ্রামের। কয়েকদিন আগে রান্নার গ্যাস বুক করার পর ভর্তুকির টাকা এসেছে কিনা তা দেখতে পাসবুক আপডেট করান কাশ্মীরা। তখনই দেখা যায় তার অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা দেখাচ্ছে। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারে। এরপর কাশ্মীরা ও তার স্বামী বিষয়টি জানাতে ব্যাংকের জামতলা শাখায় যান। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। শুধু তাই নয়, বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ রেখেছে। ফলে ওই বিপুল অঙ্কের টাকা তো দূরের কথা, নিজেদের জমানো অর্থ তুলতে পারছেন না তারা। কাশ্মীরা শেখের কথায়, আমি জানি না কিভাবে এত টাকা এলো। গ্যাসের ভর্তুকি দেখতে গিয়েছিলাম, তখনই দেখি অ্যাকাউন্টে এত টাকা। ব্যাংকেও গিয়েছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি। খুব ভয় লাগছে। আমরা গরিব মানুষ, খেটে খাই। ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ব্যাংক কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। কিভাবে এই বিপুল অঙ্কের টাকা অ্যাকাউন্টে দেখালো এবং কেন অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়ে গেল তা নিয়ে তদন্ত ও জল্পনা অব্যাহত রয়েছে। বিবাহ বার্ষিকীতে না এলে 500 টাকা জরিমানা, চুঁচুড়া জুড়ে পোস্টার সাঁটিয়ে চর্চায় পুরকর্মী। বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণ রক্ষা না করায় আমন্ত্রিতদের বিরুদ্ধে অভিনব শাস্তি ঘোষণা করলেন হুগলির চুঁচুড়া পুরসভার এক কর্মী। শহর জুড়ে পোস্টার সাঁটিয়ে জানিয়ে দিলেন, শুধু 500 টাকা জরিমানা দিলেই হবে না, পরে বাড়িতে এসে দম্পতিকে আশীর্বাদও করে যেতে হবে। এই পোস্টার লাগিয়েছেন চুঁচুড়া পুরসভার জলকল দফতরি কর্মী সুখেন ঘোষ। সাহাগঞ্জের কেউটা সারদাপল্লীর বাসিন্দা সুখেন বাবুর 29শে জুলাই ছিল বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে আত্মীয় স্বজন, সহকর্মী ও পরিচিতদের নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু অনেকেই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এই অভিনব পোস্টার টাঙান। পোস্টারে তিনি লিখেছেন, আপনারা অনুষ্ঠান অংশগ্রহণ না করে আমাকে কষ্টের মধ্যে ফেলেছেন, তাই প্রত্যেকে 500 টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি পরে জানিয়ে বাড়িতে এসে আশীর্বাদ পর্ব সম্পন্ন করতে হবে। এই পোস্টার ঘিরে এখন চুঁচুড়া জুড়ে তুমুল আলোচনা। আমন্ত্রিতদের কেউ বলছেন যার যাওয়া উচিত ছিল কিন্তু বিশেষ পরিস্থিতিতে কারণ যেতে পারেনি। তবে সত্যিই যদি জরিমানা চাওয়া হয় তখন কি হবে তা নিয়েই হাসি ঠাট্টাও চলছে। জানা গিয়েছে, অনুষ্ঠানে আসার জন্য এলাকার এক ব্যক্তিকে চুলদাড়ি কাটতে 200 টাকাও দিয়েছিলেন সুখেন ঘোষ, কিন্তু সেই ব্যক্তিও অনুষ্ঠানে যাননি। পরে অবশ্য তার কাছ থেকে ওই 200 টাকা ফেরত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুরো ঘটনাটি নিয়ে অনেকেই এটিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, তবে সুখেন ঘোষের এই অভিনব প্রতিবাদ এখন চুঁচুড়ার চায়ের দোকান থেকে আড্ডার আসর, সর্বত্রই আলোচনার বিষয় হয়ে উঠেছে। তৃণমূল করেছিস বলেই রাস্তায় ফেলে বেধড়ক মার, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পদত্যাগী কাউন্সিলর ঝন্টুলাল দাস। নদিয়ার নবদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল করতেন এই অভিযোগ তুলে সদ্য পদত্যাগী কাউন্সিলর ঝন্টুলাল দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝন্টুলাল দাস নবদ্বীপ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন। পেশায় তিনি একজন শিক্ষাকর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রতাপনগরী সুদর্শন হাইস্কুল থেকে
বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক তার পথ আটকায়। অভিযোগ, প্রথমে তাকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়া হয়। এরপর তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। একটি ভাইরাল ভিডিওতে তাকে রাস্তায় ফেলে মারধরের দৃশ্য দেখা গিয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হাসপাতালের শয্যা থেকে ঝন্টুলাল দাসের অভিযোগ, আমাকে বলা হয়েছে তুই তৃণমূল করেছিস, অনেক খেয়েছিস, এরপরই মারধর শুরু। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন। তার দাবি, রাজনীতি ছেড়ে দেওয়ার পরেও কেন তাকে নিশানা করা হলো তা তার জানা নেই। ঝন্টুলাল আরও অভিযোগ করেছেন, এটি কোনো গণরোষ নয়, বরং কিছু সুবিধাবাদী মানুষ ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করেছে এবং তাকে খুনের পরিকল্পনাও থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করছে। সাতক্ষীরায় যাওয়ার পথে নিখোঁজ, জ্ঞান ফিরল ভারতে। পাচার চক্রের খপ্পর থেকে উদ্ধার ঢাকার কিশোরী। বাংলাদেশের রাজধানী ঢাকা 13 থেকে 14 বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগর থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল ওই নাবালিকাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে সাতক্ষীরায় পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পথে দুই পরিচিত ব্যক্তি তাকে জানায় তারাও একই দিকে যাচ্ছেন এবং তাকে পৌঁছে দেবেন। সেই বিশ্বাসেই তাদের সঙ্গে যায় কিশোরী। মেয়েটির দাবি, পথে তাকে জল খাওয়ানো হয়, তারপর আর কিছুই তার মনে নেই। জ্ঞান ফেলে সে নিজেকে ভারতের স্বরূপনগরে একটি অপরিচিত বাড়িতে দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও বিএসএফকে খবর দেন। উদ্ধার করে কিশোরীকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, পরিচিত ওই দুই ব্যক্তি অর্থের বিনিময়ে কিশোরীকে পাচারকারীদের হাতে তুলে দিয়েছিল। তবে কিভাবে সীমান্ত পেরিয়ে তাকে ভারতে আনা হলো, এই চক্র আর কেউ জড়িত আছে কিনা, কেন তাকে ফেলে পালানো হলো, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মানব পাচারের এই ঘটনায় তদন্ত চলছে এবং পুরো চক্রের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জল নামছে কিন্তু কাটছে না আতঙ্ক। অসমের বন্যায় মৃত বেড়ে 82, এখনো ঘরছাড়া হাজার হাজার মানুষ। অসমে ধীরে ধীরে বন্যার জল নামতে শুরু করলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। সরকারি হিসেব অনুযায়ী এবারই বন্যায় এখনো পর্যন্ত 82 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 2 লক্ষের মানুষ। এখনো বহু পরিবার ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, জোরহাট, নওগাঁও, শোনিতপুর এবং কামরূপ শহর। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। তবে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ। এদিকে ভারতের মৌসুম ভবন ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তাই নতুন করে জলস্তর বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন বাসিন্দারা। জল নামতে শুরু করায় অনেকেই বাড়ি ফিরছেন ঠিকই, কিন্তু অধিকাংশ বাড়ি এখনো বসবাসের উপযোগী নয়। বন্যার জলে ঘরবাড়ি, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বাড়ির ভিতরে জমে রয়েছে পুরু কাদার স্তর। সেই কাদা সরিয়ে আবার নতুন করে জীবন শুরু করার লড়াই চালিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। প্রয়োজনে আরও মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।